আসসালামু আলাইকুম। আজকে আমরা ইরিটেবল বাউল ডিজিজ নিয়ে আলোচনা করার ট্রাই করব। মেডিকর্টেক্সের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। So, inflammatory bowel disease is a chronic condition resulting from complex interaction between intestinal microbiota and host immunity. এটা মেইনলি আমাদের কি ইন্টেস্টিনাল যে আমাদের মাইক্রোবসগুলো তাদের ইন্টেস্টিনাল সেলে যেখান থেকে তাদের ভিতর যে হোস্ট ইমিউনিটি সেটা কাজ করবে, সেখান থেকে যে মিউকোসাল ইমিউন অ্যাক্টিভেশনটা হবে এটাই মেইনলি ইন জেনেটিক্যালি প্রিডিসপোজড ইন্ডিভিজুয়াল দ্যাট লিডস টু ইনঅ্যাপ্রোপ্রিয়েট মিউকোসাল ইমিউন অ্যাক্টিভেশন। সো আমরা সকলে জানি যে ইনফ্লামেটরি বাউল ডিজিজের মধ্যে দুইটা সাবটাইপ রয়েছে, এক আলসারেটিভ কোলাইটিক্স আর দুই নম্বর হচ্ছে ক্রোনস ডিজিজ আর ক্রনিক ইনফ্লামেটরি বাউল ডিজিজেস। আর আচ্ছা, সো আলসারেটিভ কোলাইটিস আমরা যদি এখান থেকে বলি, আলসারেটিভ কোলাইটিস আমরা পরবর্তীতে আরও আলোচনা করে ট্রাই করব যে এটা মেনলি আমাদের কোথায় এটা কি কাজ করে। এটা মেনলি আমাদের রেক্টোসিগময়েডাল জাংশনে, রেক্টোসিগময়েডাল যে জাংশন এখান থেকে স্টার্ট করে এটাকে আমরা বলি, এটাকে আমরা পরবর্তীতে দেখব যে এখান থেকে স্টার্ট করে ইন ইট এসেন্ডস আপওয়ার্ডস কোলনের মধ্যে, রেক্টোসিগময়েড থেকে উপরের দিকে ডিসেন্ডিং কোলনের মাধ্যমে এটা আরও উপরের দিকে যায় রেক্টাম, ঠিক আছে। আর এটা যদি আমরা হিস্টোলজিক্যালি দেখি, এটা মেনলি আমাদের মিউকোসা অ্যান্ড সাবমিউকোসা, এটা যদি আমাদের মিউকোসা হয় এটা সাবমিউকোসা, এই দুইটা লেয়ারের মধ্যে থেকে এটা জাস্ট থাকে। কিন্তু যখন আমরা ক্রোনস ডিজিজ দেখব, এটা হচ্ছে একদম কি, এটা ক্রোনস ডিজিজটা আমাদের ট্রান্সমোরাল আমরা বলে থাকি, যে এটা আমাদের চারটা লেয়ারেই ইন্টেস্টিনালে স্প্রেড হতে পারে। এটা আমাদের এটা আমাদের মিউকোসা, সাবমিউকোসা, দেন মাসকুলার লেয়ার এবং আমাদের সেরোজা যে লেয়ারটা এখানে সব সেখান থেকে আমাদের এটা থাকতে পারে। সো এটাকে আমরা ট্রান্সমোরাল বলতেছি। আর একটা জিনিস মনে রাখা দরকার যে আলসারেটিভ কোলাইটিস এটা মেনলি আমাদের কোথায় হতে থাকে, রেক্টোসিগময়েড জাংশন আমরা বললাম। আর আমাদের যে ক্রোনস ডিজিজ, এই ক্রোনস ডিজিজটা আমাদের অল ওভার দ্য জিআই ট্র্যাক এটা হতে পারে। মেনলি এটা মোস্ট কমনলি এটা হয়ে থাকে আমাদের ইলিওসিকাল যে জাংশন অথবা আইলিয়াম অথবা স্মল ইন্টেস্টাইন অর অ্যাসেন্ডিং কোলন, এইসব জায়গাগুলোতে এটা মেনলি আমাদের হয়ে থাকে। সো আমরা সামনের দিকে এখন আমরা যদি প্যাথোজেনেসিস বোঝার ট্রাই করি, আমরা জানি এটা যদি আমাদের ইন্টেস্টিনাল এপিথেলিয়াল সেলস হয়, এপিথেলিয়াল সেল যদি হয় এগুলো, এখানে একটা ব্যারিয়ার মেকানিজম থাকে। এখানে যদি ব্যারিয়ার মেকানিজমটা কোনো কারণে হার্মফুল হয়, যেমন আইদার জেনেটিক কজ or any other cause, হরমোনাল কজ বা যে মেনলি জেনেটিক কজ এটা যদি হয়, দেন সেক্ষেত্রে কী হবে, আমাদের এখানকার মাইক্রোবসগুলো ইজিলি আমাদের এই পেনিট্রেশন করে ভিতরের দিকে আসতে পারবে। যখনই এটা আমাদের এপিথেলিয়াল সেল ক্রস করে এটা আমাদের ভিতরের দিকে আসবে সেলের, সো এটা যখন ভিতরের দিকে আসবে, অ্যান্টিজেন প্রেজেন্টিং যে সেলগুলা এটা সেলের ভিতরে ইমিউন রেসপন্স করার জন্য এটা অ্যাক্টিভেট হবে। এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এটা কি করবে, আমাদের CD4T+ সেল যে টি সেল, এটা টি সেলকে অ্যাক্টিভেট করবে। এই টি সেলটা আবার আমাদের TH1 সেলটাকে অ্যাক্টিভেট করবে। এটা আবার ইন্টারফেরন গামা মলিকুল এটা স্টিমুলেট করার মাধ্যমে এটা ম্যাক্রোফেজকে আমাদের এখান থেকে আনবে, আর সাথে একটা লোকাল ইনফ্লামেশনের জন্য নিউট্রোফিলটাকে আনবে, যেটা TH1 এটাকে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে ইন্টারলিউকিন 7 মাধ্যমে নিউট্রোফিলটাও এখান থেকে এসে এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এখান থেকে এসে এই মাইক্রোবসগুলোকে মারা ট্রাই করবে। সো এখান থেকে এটা TH1 সেল, TH2 সেল, এই দুইটা মিলে আবার এখান থেকে যে আবার আরেকটা জিনিস, এখান থেকে ম্যাক্রোফেজ এবং বোথ TH1 এটা টিউমার নিক্রোসিং ফ্যাক্টর রিলিজ করে। এই টিউমার নিক্রোসিং ফ্যাক্টরটা কি করে, এখান থেকে প্রোটিয়েজ এনজাইম রিলিজ হয়। প্রোটিয়েজ এটা হচ্ছে কি, আমাদের এখান থেকে যে আমাদের যে এই এপিথেলিয়াল সেলকে ড্যামেজ করে। এপিথেলিয়াল সেলকে যখনই প্রোটিয়েজ ড্যামেজ করবে, তখনই এখান থেকে আমাদের স্মল ইন্টেস্টাইন বা লার্জ ইন্টেস্টাইন যেখানে আমরা বলি, সেখান থেকে কি হবে, আমাদের রিঅ্যাবজর্পশন যে কাজগুলো সেটা আমাদের লেস হবে, লেস ফাংশনাল অ্যাক্টিভিটি ডেভেলপ করবে। সো এটাই হচ্ছে আমাদের নর্মালি মেকানিজম। আমরা সামনের দিকে আরও আবার জানার ট্রাই করবো। এটাই আমরা এখানে জাস্ট বলার ট্রাই করছি যে টি হেল্পার সেল আর অ্যাক্টিভেটেড ক্রোনস ডিজিজ ইন রেসপন্স টু TH1 টাইপ সেল। আর এখান থেকে মেইনলি জিনিসটা আমাদের এই TH1 সেলটা আমাদের কি করে, ইন্টারলিউকিন আর ইন্টারফেরন গামা অথবা টিউমার নিক্রোসিং ফ্যাক্টর আলফা, এই দুটো স্টিমুলেটের মাধ্যমে নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজকে আনে, এবং যেটা আমরা দেখিয়েছি এখানে ম্যাক্রোফেজকে আনে, এবং ম্যাক্রোফেজ এখান থেকে ইনফ্লামেটরি রেসপন্স প্রডিউস করে। আর TNF এর আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এটা প্রোটিয়েজ রিলিজ করে, যেটা আমাদের সেল মেমব্রেন এখান থেকে যেটা এপিথেলিয়াল সেলকে ডিস্টার্ব করে, এবং আমাদের রিঅ্যাবজর্পশনটা একটা আমাদের হয় না ঠিকভাবে।
আচ্ছা, এটা আমরা ডেভিডসন থেকে দেখেছি। এখান থেকে আমরা দেখছি যে এটা যদি ইপিথেলিয়াল সেল হয়, আমরা জানি ইপিথেলিয়াল সেলের মাধ্যমে আমাদের পেনেট সেল, এম সেল এগুলো আমাদের এক্সেসরিজ থাকে। সো যখনই এখান থেকে যে মাইক্রোবসগুলো ব্যারিয়ার ফাংশনটা হ্যাম্পার্ড হবে, এখান থেকে মাইক্রোবসগুলো ইজিলি এখান থেকে আসবে। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা স্টিমুলেট হবে। এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা কি করবে, এখান থেকে নিয়ে এটা টি টাইপ, এটা আমাদের TH1 সেল বা টি সেলকে অ্যাক্টিভেট করবে। এই টি সেলটাকে ইন্টারফেরন গামা এটার মাধ্যমে ম্যাক্রোফেজ আর এখান থেকে নিউট্রোফিল বা ইন্টারলিউকিনের মাধ্যমে রিলিজ করবে। এই ম্যাক্রোফেজ থেকে আবার আরও প্রো ইনফ্লামেটরি মার্কার্স যেমন ইন্টারলিউকিন 1, 6, টিউমার নিউরোসিন ফ্যাক্টর আলফা এগুলো আমাদের কি হবে, রিলিজ হবে। যখনই আমাদের এখান থেকে এটা রিলিজ হবে তখন আমাদের এখানে লোকাল ইনফ্লামেশন প্রডিউস হবে। আবার TNF, এই টিউমার নিউরোসিন ফ্যাক্টরের কাজটা আমরা বলেছি প্রোটিয়াস রিলিজ করবে। এই প্রোটিয়াসটা আমাদের রিঅ্যাবজর্পশনটাকে আমাদের লেস করবে। সো আমাদের স্মল ইন্টেস্টাইন অ্যান্ড লার্জ ইন্টেস্টাইনের ফাংশনটা আমাদের হ্যাম্পার্ড হবে। আমরা যদি এখানে দুটো ফিচার দেখি, আলসারেটিভ কোলাইটিস আর ক্রোনস ডিজিজ। আলসারেটিভ কোলাইটিস আমরা আগেই বলেছি রেক্টোসিগময়েডাল জাংশন থেকে এখান থেকে আসতে পারে। যেমন এখান থেকে আমরা মেনলি বলি এটা কি প্রোক্টাইটিস, এটা হচ্ছে প্রোক্টাইটিস। এটা মেনলি আমাদের কি রেক্টোসিগময়েডাল ওর আমাদের এখানকার যে জাংশন এখান থেকে এটা স্টার্ট হয়, এখান থেকে 4 to 50%। আবার লেফট সাইডেড কোলাইটিস যদি হয় সেটা 30 to 40%। এক্সটেন্সিভ কোলাইটিস অথবা যদি আমাদের প্যানকোলাইটিস হয় এটা আমাদের অ্যাসেন্ড করতেছে। আমরা যেটা আগে বলেছি এটা সামনের দিকে আরও অ্যাসেন্ড করে টোটাল কোলনের দিকে এটা স্প্রেড করতেছে। একটা জিনিস বলে রাখা দরকার, আলসারেটিভ কোলাইটিসের যে আমাদের যে ফিচারগুলো আমরা যখন এটা পাবো সামনের দিকে আমরা আলোচনা করব, যে পেইনটা, যেখানে পেইন আমাদের কিন্তু লেফট আইলিয়াক রিজনে কিন্তু আমাদের মেনলি এটা হয়ে থাকে। আমাদের টেনিসমাস বা আমরা সামনের দিকে যেটা আলোচনা করব অ্যাবডোমিনাল ক্রাম্পস, এটা মেনলি আমাদের লেফট সাইড থেকে স্টার্ট হয়ে থাকে, যেটা আমরা লেফট আইলিয়াক রিজনে ডিডিতে আমরা সেটা ফ্রিকোয়েন্টলি পেয়ে থাকি। আচ্ছা, এখন আসি ক্রোনস ডিজিজ। ক্রোনস আমরা আগেই বলেছি এটা কি এটা হচ্ছে কি আমাদের আইলিওসিকাল জাংশন থেকে স্টার্ট হতে পারে। এখান থেকে যে পেন এই জন্য এখান থেকে হতে পারে, অথবা স্মল ইন্টেস্টাইন এখানে 40% আইলিওসিকাল অথবা কোলোনিক এখানে বলতে হয়, বা স্মল ইন্টেস্টাইন থেকে 30 to 40% হতে পারে। ক্রোনস কোলাইটিস এখান থেকে হতে পারে, অথবা পেরিয়ানাল থেকে লেস দেন 10% এটা হতে পারে। আরেকটা জিনিস এখানে বলে রাখা দরকার যে আমাদের এখানকার যে পেন, আমরা জানি যে রাইট আইলিয়াক ফসার যে একটা এখানকার যে পেন, এখানকার একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে ক্রোনস ডিজিজ। এটা মেনলি আমাদের রাইট আইলিয়াক ফসার পেন অথবা এখানকার অ্যাবডোমিনাল ক্রাম্পস এখান থেকে এটা আসে। সো আমরা যদি এখন ডিটেলসে যাই, আলসারেটিভ কোলাইটিস এখানে আমরা আগে বলেছি রেকটাম প্রোক্লাইটিস যদি হয়, এখানে প্রোক্টাইটিস এখান থেকে স্প্রেড প্রক্সিমালি টু দ্য কন্টিস ম্যানার, এখান থেকে আমাদের প্যানকোলাইটিস সামনের দিকে যেটা হতে পারে আমরা আগে এখানে দেখিয়েছি এখান থেকে আমরা দেখেছি প্রোক্টাইটিস অথবা এক্সটেন্সিভ কোলাইটিস। আচ্ছা, এখান থেকে আমরা যেটা দেখালাম, আর যদি এটা প্রলংড হয়, ঠিক আছে, এখান থেকে ইনফ্লামেটরি সিউডো পলিপসও ডেভেলপ করতে পারে। আর এখান থেকে আরেকটা জিনিস বলে রাখা দরকার, এটা আমাদের মিউকোসা এবং সাবমিউকোসা পর্যন্ত স্প্রেড করে, এটা কখনো এর ডিপে যেতে পারে না, এটা আমরা বলেছি। আর ল্যামিনা প্রোপ্রিয়া অ্যান্ড স্ক্রিপ্ট এখানে ক্রিপ্টাইটিস, এখানে ক্রিপ্ট অ্যাবসেসেস আর টিপিক্যাল গবলেট সেল লুজ দেয়ার মিউকাস গ্ল্যান্ড বিকাম ডিস্টর্টেড, এটা আমরা এখান থেকে জেনে রাখবো। যেহেতু আমাদের এটা গবলেট সেল ডিস্ট্রাকশন হচ্ছে, আমাদের যেহেতু সাবমিউকোসা লস হচ্ছে, আমরা জানি সাবমিউকোসাতে আমাদের এখান থেকে গবলেট সেলটা থাকে যেটা আমাদের মিউকাস রিলিজ করে, এটা যেহেতু হ্যাম্পার্ড হচ্ছে আমাদের মিউকাস রিলিজটা লস হবে। আর এখানে ডিসপ্লেশিয়া হতে পারে, ডিসপ্লেশিয়া থেকে আমাদের পরবর্তী ক্যান্সারাস কোনো কন্ডিশন থাকলে এটা ডেভেলপ করতে পারে। ক্লিনিক্যাল ফিচার যদি আমরা দিকে যাই তাহলে আমরা এই জিনিসটা দেখতে পারবো, এখানে মেনলি হচ্ছে কি রেক্টাল ব্লিডিং উইথ পাসেজ অফ মিউকাস অ্যান্ড ব্লাডি ডায়রিয়া। এই জিনিসটা যদি আমি একটু বলি, খেয়াল করেন, এটা যদি আমাদের লুমিনাল সারফেস হয়, এটা যদি আমরা জানি যে এখান থেকে আমাদের প্রোটিয়াসটা আমাদের ইনফ্লামেশন করছে এবং এই ইনফ্লামেশনটা আমাদের মিউকোসাল ড্যামেজ করছে। এই মিউকোসালটা যদি ড্যামেজ হয় এটা আমাদের কোথায় রেক্টোসিগময়েডাল জাংশনে এটা উইথ ব্লিডিংটা এখানে আমাদের প্রেজেন্ট করতে পারে। আচ্ছা, ব্লাডি ডায়রিয়া। আর ডায়রিয়াটা কেন হচ্ছে যদি আমি এক্সপ্লেন করি, খেয়াল করেন, এটা যদি আমাদের লুমেন হয়, আমরা জানি যে এখানকার এপিথেলিয়াল সেলগুলো ডিসরাপ্টেড হচ্ছে, এপিথেলিয়াল সেলের ফাংশনটা লস হচ্ছে। আমরা জানি যে লার্জ ইন্টেস্টাইনের মূল ফাংশনটা হচ্ছে আমাদের 80 to 90% ওয়াটার রিঅ্যাবজর্ব করা। 80 to 90% ওয়াটার রিঅ্যাবজর্ব যদি না হয় তাহলে এটা আমাদের লুমেনের মাধ্যমে এটা আমাদের এটা ফিকাল ম্যাটারের মাধ্যমে পাস করবে, এই জন্য আমাদের এখানে ডায়রিয়া ডেভেলপ করছে। সো রেক্টাল ব্লিডিং আমাদের পাসেজ অফ মিউকাস ব্লাডি ডায়রিয়া। আচ্ছা, লোয়ার অ্যাবডোমিনাল ক্র্যাম্পস থাকতে পারে, আর্জেন্সি টেনেসমাস এটা আমরা বলেছি, মিউকাস ডিসচার্জ এটা আমরা বলেছি, স্মল ভলিউম ডায়রিয়া, কনস্টিপেশন, অ্যাসোসিয়েটেড কনস্টিপেশনও থাকতে পারে, এটা আমাদের জানা লাগতে পারে। আচ্ছা, লেফট সাইড এক্সটেন্সিভ কোলাইটিস কজেস ব্লাডি ডায়রিয়া উইথ মুকাস, এটা আমরা
বলেছি। আরও অ্যাসোসিয়েটেড ফিচার কি থাকতে পারে, অ্যানোরেক্সিয়া থাকতে পারে, পেশেন্ট ম্যালাইজ, ওয়েট লসের হিস্ট্রি থাকতে পারে যেহেতু তার রিঅ্যাবজর্পশন ঠিক মতো হচ্ছে না, অ্যাবডোমিনাল পেন হতে পারে যেহেতু আমাদের হাইপার সেন্সিটিভিটি এটা এখানে ডেভেলপ করছে, সো অ্যাবডোমিনাল সেন্সরি এন্ডিংটা এখানে ইরিটেশন হয়ে অ্যাবডোমিনাল পেন হতে পারে। আর ফিভার ট্যাকিকার্ডিয়া এগুলো আমাদের সাইন্স অফ পেরিটোনিয়াল ইনফ্লামেশন এখান থেকে এটা থাকতে পারে। আর একটা জানা দরকার এখানে অ্যানিমিয়াটা মোস্ট কমন হয় যেহেতু আমাদের রেক্টাল ব্লিডিং হচ্ছে, আমাদের হিমোগ্লোবিন কনসেন্ট্রেশনটা ফল করছে, সো এখানে অ্যানিমিয়াটা আমাদের থাকতে পারে। আর হাইপোপ্রোটিনেমিয়া এখানে থাকবে যেহেতু আমাদের প্রোটিনও লস হচ্ছে, রিঅ্যাবজর্পশন হচ্ছে না, আর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স নিয়ে পেশেন্ট আসতে পারে। আচ্ছা, ক্রোনস ডিজিজ যদি আমরা যাই, আমি জানি যে এটা মোস্ট কমনলি টার্মিনাল আইলিয়াম অ্যান্ড রাইট সাইড অফ দ্য কোলন, এটা আমরা আগেই বলেছি। দ্য এন্টায়ার ওয়াল অফ দ্য এডিমেটাস অ্যান্ড থিকেন্ড অ্যান্ড দের ডিপ আলসার্স দ্যাট অফেন অ্যাপিয়ার্স লিনিয়ার ফিশার, আমরা যেটা জানি। আর এটা কেমন হবে আলসারটা, এটা কোবলস্টোন শেপ, এটা আমরা ফাইন্ডিংসটা পেতে পারি, এটা একটা ফাইন্ডিংস এখানকার ক্রোনস ডিজিজের। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে যাই। এটা আমাদের এটা এখন মোস্ট প্রবাবলি এখান থেকে এখানে আমাদের ফিস্টুলা ডেভেলপ করতে পারে, সেপারেট থ্রো বাওয়াল ব্লাডার ইনিটেড অ্যাবসেস ফিস্টুলা ইনভলভিং বাওয়াল ব্লাডার ইউটেরাস ভ্যাজাইনা স্কিন অফ দ্য পেরিনিয়াম। এখান থেকে আমাদের এটা সহজে আমাদের ফিস্টুলা ডেভেলপ করতে পারে এখান থেকে। আচ্ছা, মেসেন্টারিক লিম্ফ নোড যেগুলো থাকবে এটা আমাদের কি হবে, এনলার্জ হবে এক্ষেত্রে, আর মেসেন্টারিটা থিকেন্ড হয়ে যাবে। আচ্ছা, প্যাচি ডিস্ট্রিবিউশন এখান থেকে আমরা নর্মালি এটা পাবো, প্যাচি ডিস্ট্রিবিউশন এখানে পাওয়া যাবে। ইনফ্লামেটরি ইন্টারাপ্ট বাই নর্মাল মিউকোসা এখানে থাকতে পারে, ইনফ্লামেটরি মেডিয়েটার্সগুলো থাকবে। যদি আমরা হিস্টোলজিক্যাল এক্সামিনেশনে দেখি, বাওয়াল ওয়ালটা থিকেন্ড হবে আর ক্রনিক ইনফ্লামেটরি ইনফ্লেটেড থ্রুআউট দ্য অল লেয়ার্স আমরা এখানে পাবো, বাওয়াল ওয়ালটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, সিমটম কি নিয়ে প্রেজেন্ট করবে, অ্যাবডোমিনাল পেন, রাইট আইলিয়াক রিজনে পেন থাকতে পারে, ডায়রিয়া প্রেজেন্ট করবে। এখানে একই কথা, যেহেতু আমাদের কি আমাদের স্মল ইন্টেস্টাইন বা মেজর এক্ষেত্রে টার্মিনাল আইলিয়ামের সামনে রিঅবজর্পশনটা হতে পারছে না, এই জন্য ব্লাড ভলিউমগুলো সামনের দিকে আমাদের ডায়রিয়া আকারে লুমেনে পাস করবে। আর ওয়েট লস, যেহেতু আমাদের আমরা জানি নিউট্রিয়েন্টস মেজর রিঅবজর্পশন হয় আমাদের কোথায়, আমাদের স্মল ইন্টেস্টাইন, যেহেতু আমাদের এখানে এই এপিথেলিয়াল সেলগুলো ডিস্টার্বটেড হচ্ছে, সেহেতু আমাদের এখানে নিউট্রিয়েন্টগুলো রিঅবজর্ব হবে না, সেহেতু পেশেন্টের ওয়েট লসের কমপ্লেন থাকতে পারে। আচ্ছা, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন নিয়েও পেশেন্ট অনেক সময় আসতে পারে আমাদের কাছে। আচ্ছা, আর আমাদের এখানে যেহেতু আমাদের নিউট্রিশন হচ্ছে না, ম্যাল অবজর্পশন আর পেশেন্ট প্রোটিন ভিটামিন ডিফিসিয়েন্সি নিয়ে পেশেন্ট আসতে পারে। আমরা যদি এখানে আলসারেটিভ কোলাইটিসের একটা অ্যাসেসমেন্ট দেখি, এখানে ডেভিডসনের পিকচার, যদি আমাদের মাইল্ড হয়, যেমন আমাদের যদি লেস দেন 4 ডেইলি বাউল ফ্রিকোয়েন্সি হয়, সেক্ষেত্রে আমরা মাইল্ড বলবো, আর 4 থেকে 6 হলে মডারেট, আর মোর দেন 6 হলে আমরা এটাকে সিভিয়ার বলবো। আচ্ছা, আমরা যদি ব্লাড স্টুল দেখি মাইল্ড কেসে এটা থাকতেও পারে আবার নাও থাকতে পারে, মডারেটে থাকবে এবং সিভিয়ারে অনেক বেশি থাকবে, স্টুল ভলিউমটা লেস থাকবে, এখানে বেশি, সিভিয়ারে অনেক বেশি, এখানে পালসটা লেস থাকতে পারে বা সিভিয়ারে সব বেশি থাকবে। টেম্পারেচার এখানে বেশি থাকতে পারে যেহেতু আমাদের ইনফ্লামেশন হচ্ছে, এখানে টেম্পারেচার রাইজ করতে পারে। আমাদের হিমোগ্লোবিন, যেহেতু আমাদের ব্লাড লস হচ্ছে, হিমোগ্লোবিনটা এখানে রিডিউস করবে। আমাদের যে কোনো ইনফ্লামেটরি মার্কার ইএসআর সিআরপি এটা আমাদের ইনক্রিজ করতে পারে, যেহেতু আমাদের প্রোটিন লস হচ্ছে, হাইপোপ্রোটিনেমিয়া, এক্ষেত্রে আমাদের অ্যালবুমিন লেভেলটা ব্লাডে লস করবে। আমরা যদি অ্যাবডোমিনাল এক্সরে দেখি নর্মাল থাকতে পারে, মাইল্ড মডারেটে, বাট সিভিয়ারে আমাদের কী হবে, ডাইলেটেবল। অনেক সময় আমাদের এখানে কী হতে পারে, আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে আমাদের লার্জ ইন্টেস্টাইনের যে সিগময়েডাল এরিয়াটা এটা এনলার্জ করতে পারে, এনলার্জ হয়ে আমরা এটাকে এটা আমাদের এনলার্জ হতে পারে। আচ্ছা, মিউকোসাল আইল্যান্ড, থাম্বপ্রিন্টিং মিউকোসাল অ্যাবসেন্স অফ ফিচার্স, আর সিগময়েডস্কোপিতে মিউকোসাল ইনফ্লামেশন, আলসার অ্যান্ড ব্লাড মিউকোস এটা আমরা দেখতে পারি। আর এখানে একটা ক্রাইটেরিয়া রয়েছে যেটাকে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে, যে যদি মোর দেন 6 ব্লাডি স্টুল পার 24 আওয়ার্স থাকে, তাহলে এটাকে, আর সাথে যদি যে কোনো একটা অ্যানিমিয়া, ফিভার, ট্যাকিকার্ডিয়া আর হাই ইনফ্লামেটরি মার্কার্স থাকে, আমরা আলসারেটিভ কোলাইটিসের দিকে সাসপেনশন যেতে পারি। আচ্ছা, এখন যদি আমরা ডিফারেন্সের দিকে যাই, এজ গ্রুপ অ্যানি কাইন্ডও এখানে হতে পারে, জেন্ডারে এখানে মেনলি ফিমেলটা একটু ক্রোনস ডিজিজে প্রিডমিনেন্স থাকে, ইনসিডেন্সটা ইনক্রিজিং হচ্ছে, এথনিক গ্রুপ, জেনেটিক রিস্ক ফ্যাক্টর, এখানে স্মোকার্সদের ক্ষেত্রে আমাদের ক্রোনস ডিজিজে একটা পজিটিভ হিস্ট্রি থাকতে পারে। আচ্ছা, অ্যানাটমিক্যাল এটা আমরা আগে বলেছি, এটা আমাদের কোলনে হবে, রেক্টোসিগময়েডাল অ্যানোরেক্টাল মার্জিন, আর এটা অ্যানি পাইন্ড অফ জে ট্র্যাক্টে আমাদের হতে পারে। আর স্কিপ লিশন এটা আমাদের মোট কমন ফাইন্ডিং, স্কিপ লিশনটা এখানে আমাদের থাকতে পারে মোস্ট কমন ফাইন্ডিংস হিসাবে। আচ্ছা, এক্সট্রা ইন্টেস্টাইনাল ম্যানিফেস্টেশন আমরা সামনের দিকে যাব, এটা ব্লাডি ডায়রিয়া থাকতে পারে, আর এখানে ভ্যারিয়েবল যেমন আলসারেটিভ কোলাইটিস, আমাদের এখানে পেন, ডায়রিয়া, ওয়েট লস এগুলো হিস্ট্রি থাকতে পারে যেহেতু আমাদের রিঅবজারভেশন হচ্ছে না। হিস্টোলজিক্যাল ফিচার যদি আমরা দেখি, এখানে ইনফ্লামেশন লিমিটেড টু মিউকোসা, ক্রিপ ডিস্ট্রাকশন আমরা এগুলো আগেই বলেছি, লস অফ গবলেট সেল, মিউকোস্টার
কম হবে, এই জন্য আমাদের কি হবে ক্রিপ্টাইসিস আর ক্রিপ্ট অ্যাপসিস। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে কি আমাদের সিউডোপলিপস যেটা এখানে মেনলি ডেভেলপ করবে। আর এখানে যদি আমরা দেখি, এখানে আমাদের ট্রান্সমিউরাল ইনফরমেশন, আমরা আগে বলেছি 4টা লেয়ার যেহেতু আমাদের ইনভলভ করছে, এই জন্য ট্রান্সমিউরাল ইনফরমেশন থাকতে পারে, ডিপ ফিশারিং, ফিস্টুলা, প্যাচি চেঞ্জেস, এখানে গ্র্যানুলোমা ফর্ম হতে পারে। আর ম্যানেজমেন্টের দিকে আমরা এখন যাচ্ছি না। আর যদি আমরা এক্সট্রা ইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশন দেখি, এখানে যদি আমরা দেখি আর কি হতে পারে, আমাদের কনজাংটিভাইটিস, আইরিস এপিস্ক্লেরোসিস, মাউথ আলসার, যেহেতু আমাদের কি প্রজেক্টাইল ভমিটিং যদি হয়, অনেক সময় ভমিটিং থাকতে পারে আমাদের এই ডিজিজে, এক্ষেত্রে আমাদের মাউথ আলসার থাকতে পারে অ্যাসোসিয়েটেড উইথ অ্যাঙ্গুলার স্টোমাটাইটিসও থাকতে পারে অনেক ক্ষেত্রে, অটোইমিউন হেপাটাইটিস আমাদের থাকবে, প্রাইমারি স্ক্লেরোসিং কোলাঞ্জাইটিস, এটা আমরা দেখে রেখেছি, এটা আলসারেটিভ কোলাইটিসের ফিচার, এটা থাকতে পারে, গলস্টোন থাকতে পারে, অ্যামাইলোডিসিস আর এখানে থাকতে পারে, লিভার অ্যাবসেস থাকতে পারে, পায়ামিয়া থাকতে পারে, পোর্টাল ভেন থ্রম্বোসিস থাকতে পারে, সার্কোয়াইলিটিস থাকতে পারে, ভেনাস থ্রম্বোসিস আমাদের হতে পারে, যে কোনো আমাদের যদি ভেন থ্রম্বোস হয়, লার্জার অ্যান্ট্রাইটিস থাকতে পারে, এরিথ্রিমা নোডোসাম অথবা পায়োডার্মা গ্যাংগ্রেনোসাম নিয়ে পেশেন্ট আসতে পারে। সো এই ছিল আমাদের মোটামুটি আলোচনা। থ্যাঙ্কস।